আজকে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ম্যাচ। এখানে বাঁচা মরার ম্যাচ হচ্ছে পাকিস্তানের জন্য। পাকিস্তানকে মিনিমাম 64 রানে ম্যাচ জিততে হবে। যেহেতু পাকিস্তান আগে ব্যাট করছে, সুতরাং পাকিস্তানকে মিনিমাম 64 রানে ম্যাচ জিততে হবে। এটা একটু অসম্ভবকে সম্ভব করতে হবে বলা যায়। তবে পাকিস্তানের একটা ভালো সুযোগও ছিল। আমার মনে হচ্ছিল যে আইসিসি এবং শ্রীলঙ্কা কোনোভাবে পাকিস্তানকে আসলে সেমিফাইনালে দেখতে যাচ্ছে। যাই হোক, আমরা এটসেট্রা চ্যানেল থেকে ম্যাচ রিভিউ নিয়ে আসছি। সবাইকে স্বাগতম করছি। তো যেটা বলছিলাম যে আজকে আসলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচটি, যারা পাকিস্তানকে পছন্দ করেন বি টিম হিসেবে বাংলাদেশ থেকে, অথবা পাকিস্তানি যারা ফ্যান আছেন, তাদের উদ্দেশ্যে একটা সমীকরণ দিতে চাই। একটা সমীকরণ ছিল যে পাকিস্তানকে মিনিমাম 13.2 ওভারে ম্যাচ জিততে হইতো যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করতো। যেহেতু পাকিস্তান আগে ব্যাট করেছে, সুতরাং পাকিস্তানের যেই লক্ষ্য টার্গেট দিয়েছে, পাকিস্তান যে টার্গেট দিয়েছে সেটা হচ্ছে 212 রানের টার্গেট। অর্থাৎ আমরা যেটা জানতাম যে 64 রানে, মিনিমাম 64 রানে ম্যাচ জিততে হবে, সেটা এখন যেই পজিশনে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 147 রানের আগে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে, অথবা 147 রানের বেশি শ্রীলঙ্কাকে দেওয়া যাবে না। তাহলে হয়তো পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে, আর নয়তো নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। তো এখানে আসলে একদিক থেকে পাকিস্তানের সম্ভাবনা আছে, অন্য দিক থেকে পাকিস্তানের সম্ভাবনা নাই, সেটা একটু বিশ্লেষণ করব। তবে আমরা যদি ফার্স্ট ইনিংসে একটু বিশ্লেষণ করি, পাকিস্তানের যে দুই ওপেনার ফাখার জামান এবং শিবজাদা ফারহান দুজনেই অসাধারণ ব্যাটিং করেছে। তবে একটা বিষয় হচ্ছে, যখন আমরা খেলা দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে শ্রীলঙ্কাও খুব করে যাচ্ছে যে পাকিস্তান কোনোভাবে সেমিফাইনালটা খেলুক। কারণ পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ না হইলে তো আইসিসির অনেক বড় ক্ষতি হয়ে যায়। কারণ আইসিসি যদি আরেকটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ পায়, হয়তো অনেক টাকা লাভ করতে পারবে। যদিও পাকিস্তান ইন্ডিয়ার কাছে ধরাশয়ী হয়, খুব বড় ব্যবধানে ধরাশয়ী হয়েছে, এবং সামনের ম্যাচগুলোতেও হবে বলে মনে হয়। তবে যেহেতু পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম, সেই হিসাবে কিছুটা আশা রাখাও যায় যদি সেমিফাইনালে যায়। তবে শ্রীলঙ্কা খুব করে যাচ্ছে, কারণ হচ্ছে শ্রীলঙ্কা যেভাবে ক্যাচ মিসের মহড়া দিয়েছিল, এবং একটা ছয় দেখলাম আমরা, যেটা হচ্ছে যে মানে মোটামুটি বল ধরার পরে সব প্লেয়ারদের একটা চিন্তাভাবনা থাকে আমি যেন সামনের দিকে যাই, কোনোভাবে যেন বাউন্ডারিতে পারা না পড়ে। সো ও দেখলাম যে বলটা ধরার পরে পেছনের দিকেই যাচ্ছিল, যে বাউন্ডারিতে পারাটা আসুক। মানে এরকম মনে হয়ে যাচ্ছিল যে বাউন্ডারিটা আমার কাছাকাছি আসুক, আমি পাড়া দিয়ে এটা ছয় করে দিই। তারপরে অনেকগুলো কট মিস তো আছেই, ফিল্ডিং মিস ছিল। সো পুরো ম্যাচটা 15 ওভার পর্যন্ত বলা যাচ্ছে যে পাকিস্তানের হাতেই ছিল এবং পাকিস্তানি খেলছিল, এবং 15 ওভার পরে মোটামুটি কামব্যাক করতে শুরু করেছিল শ্রীলঙ্কা। এবং তখন যে উইকেটের মিছিল, সেই উইকেটের মিছিলটা আমরা দেখতে পাইছি। এবং বরাবরের মতো পাকিস্তানি টি-20 টিমে আমার পছন্দ ছিল না হচ্ছে সালমান আলী আগাকে। সালমান আলী আগা মানে আগেও দেখেছি ও মানে চেষ্টাটা করে যে আমি একটা 6 মারবো, একটা 4 মারবো, বাউন্ডারি মারবো, কিন্তু আসলে ওর সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলেও একটা বাউন্ডারি বা একটা 6 খুব একটা পারছে না। সো আগের ম্যাচগুলোতে, মানে ওয়ার্ল্ড কাপের আগে যেই ম্যাচগুলোতে দেখছি, কাদের সাথে যেন খেলা ছিল আমার ঠিক মনে আসে না, যে মানে সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু শেষে আর পারে নাই। হ্যাঁ, তো এইটা আমার আগে থেকেই মনে হয়েছে। তারপরে যে কিভাবে সে সালমান আলী আগা কিভাবে যে টি-20 টিমের অধিনায়ক হয়, সেটা আসলে বোধগম্য না। তারপরেও আজকে যখন নামছিল তখন আমিও বুঝছিলাম যে এ আসলে মানে যেরকম একটা পজিশন এখন হচ্ছে ক্লোজিং টাইম, ডেথ ওভার বোলিং, এই সময় যে 6-4 মায়েরা একটা ভালো অবস্থানে নিয়ে যাবে, এই সময় তাকে নামানো হইলো ওসমান খানকে বসায় রেখা। ওসমান খান কিন্তু ভালো ব্যাট করে, হ্যাঁ। সো তাকে বসায় রেখে যখন সালমান আলী আগা নামলো, তখন আমার মনে হইলো যে এই তো কাম সারছে, এই মনে হয় আরও 10-20 রান পিছায় দিব। সেটাই করলো আয়শা। খুব একটা কিছুই করতে পারে নাই, কট দিয়ে দিল, বল মিস করলো, এই আর কি। ও আসবে এবং যাবে, এটা স্বাভাবিক ছিল। যাই হোক, পাকিস্তান টিম আসলে বাবর আজমকে বসাইছে। বাবর আজমের আগে আমার মনে হয় সালমান আলী আগাকে বসানো উচিত ছিল, এবং তাকে অধিনায়ক কোনোভাবেই দেওয়া উচিত না। এবং সামনের ম্যাচগুলো যদি চান্স পায় সেমিফাইনালে, তাহলে সামনের ম্যাচগুলোকে সালমান আলী আগাকে ইনজুর হিসেবে দেখিয়ে অন্য কাউকে, মানে ভাইস ক্যাপ্টেন যিনি, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত আমার মনে হয়।
তো যাই হোক, ফার্স্ট ইনিংস আমরা দেখলাম যে শ্রীলঙ্কার ক্যাচ মিসের মহড়া এবং বাজে বোলিং, বাজে ফিল্ডিংয়ের, এবং লাস্ট 5 ওভারে যেভাবে মুড়ির মতো পাকিস্তানের উইকেট পড়ছে, তাতে একটা দেখা গেল যে কনসিস্টেন্সি যদি পুরো ম্যাচে থাকতো এরকম, তাইলে হয়তো যে পাকিস্তান এত রান করতে পারতো না। আর শেষে আরেকটা বিষয় লক্ষণীয় যে শেষের দিকে কিন্তু এই পিচে মানে প্রথমে যারা ব্যাট করে তারা একটু সুবিধা পায়, এবং শেষের দিকে কিন্তু সেকেন্ড যারা ব্যাট করে তারা কিন্তু খুব একটা ভালো করতে পারে না। তো সেখান থেকে পাকিস্তানের আশার বাণী হচ্ছে যে শেষের 5 ওভারে যেভাবে উইকেট পড়ছিল এবং ভালো বল করতেছিল, ব্যাটে আসতেছিল না বল। সুতরাং যদি পাকিস্তান ভালো মানে এই পিচে এখনকার যে কন্ডিশন, এই কন্ডিশনে যদি সেমভাবে শুরু থেকে বল করতে পারে, তাহলে আমার মনে হয় যে 147 রানে শ্রীলঙ্কাকে অল আউট করা সম্ভব। তবে শ্রীলঙ্কা যদি কোনোভাবে চিন্তা করে ফেলে যে পাকিস্তানকে আমরা সেমিফাইনালে উঠতে দিব না, আমরা ম্যাচ জিতি আর না জিতি সেমিফাইনালে উঠতে দিব না, যদি আমরা তারা একদম 147 রান না 150 রান টার্গেট নিয়ে খেলে, তাইলে শ্রীলঙ্কা উইন হয়ে যাবে। মানে উইন বলতে পাকিস্তান সেমিফাইনালে যাইতে পারবে না, 150 রান শ্রীলঙ্কা অনায়াসে করবে। কিন্তু শ্রীলঙ্কা যদি 200 রান মানে 212 রানে তাড়া করে খেলতে নামে, যে না ওই রানই আমার করতে হবে, জিততে হবে, তাহলে আমার মনে হয় যে কিছু উইকেট পাকিস্তান আর্লি পাবে। কারণ এখনকার যে পিচ কন্ডিশন হয়ে গেছে সেকেন্ড ইনিংসে, সেই ক্ষেত্রে বোলারদের জন্য কিছুটা হইলেও সুবিধা আছে। তা আমরা পরবর্তী ম্যাচ দেখি, দেখার পরে আমরা আবার পাকিস্তানের মানে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারি কি না সেটা দেখার পরে আবার আমরা ফিরবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।